সেই মুক্তিযুদ্ধ আসলে যে কারণে হয়েছিল, আমাদের যে চাওয়াটা ছিল ভোটাধিকার, গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি, তার পুরোটাই আসলে শেখ মুজিব তার শাসনামলে ধ্বংস করে দিয়ে গেছেন এক প্রকার। আমরা এবার একটু জানতে চাইব, সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে মাত্র ১১ মিনিটে কোনো বিতর্ক ছাড়াই যেভাবে একটা দেশের শাসনতান্ত্রিক কাঠামো বদলে ফেলা হয়েছিল, সেটা কি স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদীয় স্বৈরতন্ত্রের নজির কিনা? এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ। ৭৪-এর দেখেন, শেখ মুজিব যে এখানে একটা ইম্পর্ট্যান্ট আলাপ, এই যে স্বৈরাচারিতা করছে এটা কিন্তু সংবিধানকে ব্যবহার করেই করছে। ৭২ সালে সে যে নিবর্তনমূলক আইন করলো, যেটা দিয়ে সে বিরোধী মতের, বিরোধী দলের যে কাউরে যখন ইচ্ছা তখন গ্রেপ্তার করে ফেলতে পারবে এবং সাংবিধানিক কোনো বাধা থাকছে না, আদালতে তুলতে হবে না, সে যতদিন ইচ্ছা ততদিন গুম করে রাখতে পারবে, এটাও কিন্তু সংবিধান সংশোধন করে সংবিধানের মাধ্যমেই করেছে। ৭৪-এ এসে যখন ৭৫-এ এসে ৪র্থ সংশোধনী ৭৫-এর জানুয়ারিতে এসে সে সংবিধান সংশোধন করলো এবং আপনি বললেন মাত্র ১১ মিনিটে সংশোধনীটা পাশ করা হলো। শুধু একজন ব্যক্তি মাত্র এই সংশোধন নিয়ে কথা বলেছে, সেটা শেখ মুজিব, এবং ১১ মিনিটের মধ্যে এটা পাশ করিয়ে নেওয়া হয়েছে। কোনো আলোচনা হয় নাই, পর্যালোচনা হয় নাই, কিছু না। কখন এটা করলো? যখন দুর্ভিক্ষে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে। ডিসেম্বরেও নিউজ হচ্ছে যে আরো মানুষ মারা যাবে, কারণ দুর্ভিক্ষ শেষ হয়ে যাওয়ার পরেও মহামারীগুলো থেকে যায়। দুর্ভিক্ষের কারণে যে অসুস্থতা, নানান কলেরা বা অসুস্থতা থাকে, সেগুলোর কারণে মারা যায়। সেই সময়ে এসে ৭৪-এর জানুয়ারিতে শেখ মুজিব ৪র্থ সংশোধনী করছে। কি করছে ৪র্থ সংশোধনীতে? ফার্স্ট, যে আমাদের হচ্ছে সংসদীয় গণতন্ত্র আছে, আমরা এটার জন্য সংগ্রাম করছি দীর্ঘদিন থেকে। শেখ মুজিবের আবার এসে খায়েশ হলো যে আমি এখন রাষ্ট্রপতি হব, আমি প্রধানমন্ত্রী থাকবো না। তারপরে নাম্বার 1 করলো যে এখন থেকে সংসদীয় গণতন্ত্র বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে। এটা কেন একটা চরম অন্যায় হলো? কারণ ৭২-এ আমাদের যে প্রভিশনাল কনস্টিটিউশন হলো, সেখানে শেখ মুজিবের সাইনেই কিন্তু সেটা হয়েছে। সেখানেও বলা হলো যে আমরা হচ্ছে সংসদীয় গণতন্ত্র চাই, কারণ এটা হচ্ছে এক্সপ্রেসড অ্যাসপাইরেশন অফ দ্য পিপল অফ বাংলাদেশ, যে বাংলাদেশের মানুষের প্রকাশিত ইচ্ছা, মানে চাওয়া, আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। সেই ইচ্ছাটাকে ধ্বংস করে দিয়ে শেখ মুজিব রাষ্ট্রপতি শাসিত সরকার করলো। এখন রাষ্ট্রপতি শাসিত সরকার যদি করতে হয়, তাহলে তো রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন আসবে। 2 বছরের মাথায় ৭৩-এ আমাদের নির্বাচন হলো, ৭৫-এর জানুয়ারিতে এসে সে এখন গণতন্ত্র বাদ দিয়ে, সংসদীয় গণতন্ত্র বাদ দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকারে চলে গেল। এখন রাষ্ট্রপতি শাসিত সরকারে তাহলে কি হবে? যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে। এটাই খুব স্বাভাবিক। যেসব দেশে রাষ্ট্রপতি শাসিত আছে, যেমন ইউএসএতে প্রেসিডেন্ট হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়। এখন তাহলে তো মুজিব যদি রাষ্ট্রপতি হইতে চায়, মুজিব তো এখন প্রধানমন্ত্রী, মুজিব যদি রাষ্ট্রপতি হতে চায় তাহলে তাকে জনগণের প্রত্যক্ষ ভোট দিয়ে আসতে হবে, কিন্তু কোনো নির্বাচন দেওয়া হলো না। এবং বলা হলো খুব হাস্যকরভাবে, সংবিধানের ৪র্থ তফসিলে এটা যোগ করে দেওয়া হলো যে সংবিধানে যা লেখা আছে, কি লেখা আছে? প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত হইতে হবে। সংবিধানে যা লেখা আছে, ধরে নেওয়া হবে যে বাংলাদেশের প্রেসিডেন্ট এখন থেকে হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবং শুধু যে এখন থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গণ্য হবেন তা না, এটা ধরে নেওয়া হবে যে তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন বলে ধরে নেওয়া হবে। নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দেয়া। দুনিয়ার কোন নিকৃষ্ট স্বৈরাচারও এটা করে না। ইভেন হাসিনাও যে প্রধানমন্ত্রী ছিল 14, 18-তে, 24-এ এসে কিন্তু একটা মিসামিসি নির্বাচন দিয়েছে, ভুয়া নির্বাচন দিয়েছে। ইভেন উত্তর কোরিয়ার কিং জং উনও নির্বাচন দিয়ে ক্ষমতা আঁকড়ায় ধরে, এরশাদও মাঝখানে নির্বাচন দিয়েছে। যত দুনিয়ার নিকৃষ্ট স্বৈরাচার, সেও একটা নির্বাচন, মিছামিছি নির্বাচন দিয়ে হইলেও ক্ষমতা আঁকড়ায় রাখে। কিন্তু শেখ মুজিব এত নিকৃষ্ট, দুনিয়ার মধ্যে নিকৃষ্ট স্বৈরাচার, যে নিজের রাষ্ট্রপতি ঘোষণা করে দিছে যে নির্বাচন লাগবে না, আমি রাষ্ট্রপতি। এবং বলছে আমি যে রাষ্ট্রপতি হয়েছি এটা বলা যাবে না বিনা ভোটে হয়েছি, এটা ধরিয়ে নিতে হইবে যে জনগণের প্রত্যক্ষ ভোটে শেখ মুজিব রাষ্ট্রপতি হয়েছেন। কোনো জবাবদিহিতার কিছু নাই, কোনো সংসদের কাছে, কোনো এমপিদের কাছে জবাবদিহিতার কোনো ব্যাপারও নাই। তো এখন এই সংসদের তো অলরেডি 2 বছর মেয়াদ চলে গেল। ৭৩-এ নির্বাচন হলো, 2 বছর পার হয়ে গেল। এখন এসে সে কি বললো যে এই সংসদের মেয়াদ আরো 5 বছর থাকবে এখন থেকে, 75 থেকে। তার মানে এই সংসদটা নির্বাচিত এমপি যারা হইল তারা 2 বছর পার করার পরে আরো 5 বছর পাবে, কোনো নির্বাচন ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া। এটা তো 3 বছর পরে শেষ হয়ে যাওয়ার কথা, আরেকটা নির্বাচন হয়ে সংসদ হওয়ার কথা। সে রাষ্ট্রপতি হয়েছে হোক, তারপর তো সংসদে তো নির্বাচন হবে না। সংসদে বলছে যে এখন থেকে আরো 5 বছর হচ্ছে এই সংসদের নিয়ম থাকবে,
মানে টেকনিক্যালি হাসিনাও যেটা করছে যে ওর 2009-এর যে সংসদ ছিল সেটারে 14-18-তে এভাবে এক্সটেন্ড করাইছে, কিন্তু হাসিনা একটা মিশামিশি ভোট দিয়ে এক্সটেন্ড করাইছে, আর শেখ মুজিব বলছে যে এমনিই আরো 5 বছর থাকবে। এই জন্য আমি বলছি যে শেখ মুজিব কি পরিমাণ নিকৃষ্ট স্বৈরাচার, মানে দুনিয়ার অটোক্রেটরা নামকা আসতে হইলেও নির্বাচন দেয়, সে নির্বাচন ছাড়াই বলছে যে এটা আরো 5 বছর থাকবে, 2 বছর বাড়ায় দিল। তারপর সে উদ্ভট জিনিস নিয়ে আসলো যে দেশে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে একটা দল থাকবে, এটার নাম হবে জাতীয় দল। এবং সংবিধানে যেহেতু এটা ঢোকানোর জায়গা নাই, এই জন্য সে বিচার বিভাগ এবং নির্বাচন 6ষ্ঠ ভাগ আর 7ম ভাগের মাঝখানে 6-এর ক নামে একটা নতুন ভাগ যোগ করলো। এখানে একটা জাতীয় দল থাকবে, যে নাম হবে জাতীয় দল, যেটার পরবর্তীতে মানে সংবিধানে জাতীয় দল ছিল, এমনি বাকশাল হিসাবে আমরা জানি বাকশাল করা হলো। এটা আল্লাহর দুনিয়াতে কোনো গণতন্ত্রে এটা কোনোভাবে কি পসিবল যে সংবিধান বলে দিচ্ছে? এটা কতটা উইয়ার্ড যে একটা গণতান্ত্রিক দল রাষ্ট্রপতি শাসিত হোক, যেভাবেই হোক, তার একটা সংসদও থাকবে, এবং আমি বলতেছি এখানে একটা মাত্র দল থাকবে, আর কোনো দল থাকতে পারবে না। এবং কোনো ব্যক্তিরা এই দলের নমিনেশন ছাড়া নির্বাচন করতে পারবে না, তার মানে স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। এটা হাসিনা কিছুটা এই 24 সালে আমির নির্বাচনে করেছে আর কি, যে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে হলে কেবল নির্বাচন করা যাবে। সো আওয়ামী লীগের এই 2 জন ক্যান্ডিডেট থাকবে, একজন নৌকা নিয়ে, একজন স্বতন্ত্র, তারাই নির্বাচন করবে। অর্থাৎ জাতীয় দল মানে বাকশালের অনুমতি ছাড়া কোনো লোক নির্বাচনে প্রার্থী হইতে পারবে না। তাহলে 300 আসনে কে নির্বাচিত হবে? 300 জনে বাকশালের লোক, মানে আওয়ামী লীগের লোক, মুজিবের লোক নির্বাচিত হবে, কোনো স্বতন্ত্র প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। এবং 73 সালে নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল, যে 300 জন, এর মধ্যে 291 জন আওয়ামী লীগের, এই 300 জনকেও বলা হলো বাধ্যতামূলক তারা এখন বাকশালে যোগ দিতে হবে। যদি কেউ বাকশালে যোগ না দেয় তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে, ওই আসন খালি হয়ে যাবে, ওই আসনে আবার পরে নির্বাচন হবে। এবং 2 জন এমপি, বেস্টার মইনুল হোসেন এবং এমএজি ওসমানী, ওনারা বাকশালে যোগ দেন নাই দেখে ওনাদের আসন খালি হয়ে গেছে। এনারা 2 জনে আওয়ামী লীগের এমপি ছিলেন। এমএজি ওসমানী 70 এবং 73 2বারই আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু তাদেরকেও বাদ দিয়ে দেওয়া হলো। এবং অন্য সরকারি কর্মচারী কর্মকর্তা, যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিরাও জাতীয় দলে যোগ দিতে পারবে। মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা জানি কি যে তারা রাজনীতিতে আসতে পারবে না, তারা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু সেটা বলা হলো প্রজাতন্ত্রের কর্মচারীরাও ওই বাকশালে যোগ দিবে। মানে আমরা দুনিয়াতে যত স্বৈরাচারকে কল্পনা করি, এরকম নিকৃষ্ট লেভেলের স্বৈরাচার কোথাও নাই, দুনিয়ার কোথাও নাই। তাহলে মানে উনি এই লেভেলের একটা স্বৈরাচার হওয়ার পরেও উনি আসলে শেখ মুজিবকে আসলে কিভাবে কাল্ট ফিগার হিসেবে দাঁড় করানো হলো? আমরা এই 4th সংশোধনীটা আসি, আরো ইন্টারেস্টিং জিনিস আছে, এরপরে ওই জায়গাটায় আসবো। এবং এখন তো হলো কি যে পুরো সংসদে শুধুই বাকশালের লোকেরা থাকবে, 300 জন লোক, 300 জনই মুজিবের লোক থাকবে। তাহলে তো মুজিবের টেনশনও নাই যে এরা তো তারই লোক। কিন্তু সংসদে যদি রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হয় তাহলে 2/3 সদস্যদের ভোট লাগবে। শেখ মুজিব সেটা করলো কি, যে রাষ্ট্রপতিকে যদি অভিশংসন করতে হয় শুধু প্রস্তাব আনতেই 2/3 সদস্যের স্বাক্ষর লাগবে। মানে আগে ছিল প্রস্তাব আনতে সাধারণ মেজরিটি, মানে 300 জনের মধ্যে 151 জন, আর 2/3 পক্ষে ভোট দিলে তারপরে অভিশংসন হবে। এখন সে বললো প্রস্তাব আনতেই হচ্ছে আমার 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠ লাগবে, আর পাশ করতে হলে 3/4 সদস্যরা ভোট দিতে হবে। মানে কি পরিমাণ যে নিজের এমপিদের উপরও নিজের আস্থা নাই, না জানি কোনোভাবে এরা যদি আমাকে অভিশংসন করে ফেলে সংসদে। এখন সংবিধান সংশোধন করার জন্য লাগে 2/3 সদস্যের ভোট। তার মানে সংবিধানের উপরে রাষ্ট্রপতির মর্যাদা, মানে মুজিবের মর্যাদা এখন সংবিধানের উপরে চলে গেল। এবং বিচারপতিদের অভিশংসন করার জন্য 2/3 সদস্যের মতামত লাগতো, সেটাও এখন সে সুপ্রিম হয়ে গেল। সংবিধানের উপরে, বিচার বিভাগের উপরে, সবকিছুর উপরে সে সুপ্রিম হয়ে গেল। নিজের এমপিদের উপরে তার কোনো ইয়ে নাই, দল নাই, ভোট নাই, কিছু নাই, সব নিজের এমপি, নিজের বানানো, নিজের মনোনীত। তারপরও 3/4 লাগবে। এটা করা হয়েছে যে সংবিধানের চেয়েও আমি সুপ্রিম, এই জিনিসটা বোঝানোর জন্য। এবং এরপরে আপনার এটা কন্ট্রোল করার পরে আরেকটা জিনিস, যে সংসদের একটা পাওয়ার থাকে। এখন যেমন ধরেন সংসদে যদি কোনো আইন পাশ করতে হয়, আইন পাশ হয়, এটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তারপর রাষ্ট্রপতি এটাতে হয় সাইন করে দেন, অথবা পুনরায় সংশোধনী থাকলে মতামত লিখে পাঠান, এটা আবার সংসদে আসে এবং আবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তারপরে যদি রাষ্ট্রপতি 10 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে সাইন না করেন, এটা আইনটা পাশ হয়েছে বলে ধরে নেওয়া হয়। তার মানে হচ্ছে এখানে সংসদের একটা সুপ্রিমেসি আছে, রাষ্ট্রপতির
শুধুমাত্র ডিলে করতে পারেন, এটা তার যে মানে অ্যাবসলিউট পাওয়ার না, অ্যাবসলিউট ভেটু না, একটা পকেট ভেটু দিতে পারেন, ডিলে করাইতে পারেন, কিন্তু আলটিমেটলি পাস হয়। তার মানে সংসদের একটা সুপ্রিমেসি আছে। কিন্তু শেখ মুজিব যেটা করলেন যে যদি সংসদে কোনো আইন পাস হয়, এটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, রাষ্ট্রপতি চাইলে এটাতে স্বাক্ষর করবেন অথবা স্বাক্ষর করবেন না, স্বাক্ষর না করে স্বাক্ষর করা থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিবেন। তার মানে এই আইন আর পাস হবে না। তার মানে এখন সংসদে কোনো আইন 300 জন এমপি মিলে পাশ করলেও শেখ মুজিব না চাইলে পাশ হবে না। তার মানে সংসদের যে সুপ্রিমেসি ছিল সেটাও শেষ। মানে পুরো সংসদের এই 300 এমপি শেখ মুজিবের পায়ে পড়ে থাকলো যে তোমাদের বাপেরও কোনো ক্ষমতা নাই আমার উপরে আমার ভিন্ন মতে কোনো আইন পাশ করার। পুরোটা কন্ট্রোলে নিয়ে নিল। এখন সব তো কন্ট্রোলে নিয়ে নিল, আইন পাস, শেখ মুজিবের কথা ছাড়া হবে না, শেখ মুজিবকে কেউ অভিশংসন করতে পারবে না, শেখ মুজিব পাওয়ারফুল রাষ্ট্রপতি হয়ে গেল, পত্রপত্রিকা তো সমালোচনা করতে পারে। তারপরে সে কি করলো যে সকল পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে 4টা মাত্র পত্রিকা রেখে দিল। আগে থেকে 2টা পত্রিকা, দৈনিক বাংলার বাংলাদেশ টাইমস, এই 2টা সরকারি পত্রিকা ছিল, আর বাকি বেসরকারিগুলো থেকে মুজিব ইত্তেফাক আর বাংলাদেশ অবজারভার, এই 2টাকে অধিগ্রহণ করলো। করে এই 4টা ছাড়া বাকি সব পত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হলো। আর এই পত্রিকাগুলাই হচ্ছে মুজিবের বন্দনা করে, হাসিনা বন্দনা করে, কোন চোখে বন্দনা করে, কোন এদের মানে কি পরিমাণ খারাপ, তাদেরকেই যারা নিষিদ্ধ করে দিছে তারাই হচ্ছে সে হিরো কার্ল ফিগার হিসেবে দেখাতে চায়। এরপরে সে যেটা করলো যে এটা তো গেল পত্রপত্রিকা, এখন মানুষের যদি মৌলিক অধিকার লঙ্ঘন হয়, মানুষের সংবিধান অনুচ্ছেদ 39-এ 3টা ইম্পর্টেন্ট মৌলিক অধিকার ছিল, এটার সাথে এটা রিলেটেড। 3টা মৌলিক অধিকার ছিল, একটা হচ্ছে চিন্তা ও বিবেকের অধিকার, একটা হচ্ছে বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, একটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। তো শেখ মুজিব এই 3টার মধ্যে শুধু প্রথমটা রেখে, চিন্তা করার অধিকার রেখে, বাক স্বাধীনতা, বাক প্রকাশ ও মত প্রকাশের অধীনতা, বাক স্বাধীনতার এটা এবং সংবাদপত্রের স্বাধীনতা 2টা বাদ দিয়ে দিল। যে শুধু চিন্তা করতে পারবা, মাগার কথা বলতে পারবা না, প্রকাশও করতে পারবা না, সংবাদপত্রও নাই, মানে সংবাদপত্রের স্বাধীনতা শেষ হয়ে গেল। কি পরিমাণ স্বৈরাচারী হইলে মানুষকে শুধু চিন্তা করার বাইরে কোনো কিছু প্রকাশ করতে দেওয়া হবে না, শুধুমাত্র চিন্তা করা। এখন এটা কিন্তু মানুষের একদম মৌলিক অধিকার, এটা ফান্ডামেন্টাল ফিচার অফ দ্য কনস্টিটিউশন। সারা দুনিয়াতে এটা যে মত প্রকাশের বা সংবাদপত্র এবং চিন্তার স্বাধীনতা, এগুলো স্বীকৃত স্বাধীনতা, এটা শেষ করে দিল। এবং এটা বাদ করে দিয়ে সে যে মানে কি পরিমাণ একটা মনস্টার হিসাবে আবির্ভূত হইলো যে তার বিরুদ্ধে আর কোনো কথা বলবার সুযোগ থাকলো না। কারণ কথা বলবার সুযোগ থাকলে তো মানুষ বলে যে আমার তো মত প্রকাশের স্বাধীনতা আছে, না সেটাও নাই, তার মানে তুমি বলতেই পারবে না কিছু, শেষ, ধ্বংস করে দেয়া হলো। এবং মানুষের যে মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত যে মৌলিক অধিকার, সংবিধানের 26 থেকে 47, এটা হচ্ছে মৌলিক অধিকারের এরিয়া। মৌলিক অধিকারগুলো যদি লঙ্ঘন হয়, অনুচ্ছেদ 44 অনুযায়ী মানুষ হচ্ছে কোর্টে যাইতে পারে, সুপ্রিম কোর্টে রিট করতে পারে, মামলা করতে পারে যে আমার এই মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ করা হয়েছে। এখন মুজিব এইটাও রহিত করে দিল, যে এটা রিভোক করে দিল, যে মানুষের কারো যদি কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হয়, কারণ আমি যে সংবাদপত্রের স্বাধীনতা এবং হচ্ছে যে চিন্তা করার স্বাধীনতা, এগুলা মত প্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার, তাহলে এটা লঙ্ঘন হলে মানুষ কোর্টে যাবে। তো সে এখন কোর্টে যাওয়ার যে প্রভিশন, যে লঙ্ঘন হইলে কোর্টে যাইতে পারবে, সেটা বাতিল করে দিল, যে কোর্টে যাইতে পারবো না। তার মানে শুধু 39 বাদ করলো না, মানে মত প্রকাশের আর সংবাদপত্রের স্বাধীনতা না, টোটাল মৌলিক অধিকার শেষ। কারণ মৌলিক অধিকার শেষ হইলে তো কোর্টে যাইতে পারবো, সেই অধিকারে নাই, তার মানে আমার আর কোনো মৌলিক অধিকারই থাকলো না। কিন্তু একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললো যে ওকে কোর্টে যাইতে পারবে না, কিন্তু আমরা একটা কমিশন করে দিব, সেই কমিশনে চাইলে কেউ অভিযোগ করতে পারবে, এটা সরকারি একটা নিজস্ব কমিশন করে দিবে যে মৌলিক অধিকার। এবং মানুষ যে এই মৌলিক অধিকার লঙ্ঘন হইলে কোর্টে যাইতে পারবে, অনুচ্ছেদ 44 যে অধিকারটা দিচ্ছে, অনুচ্ছেদ 44 আবার মৌলিক অধিকারের মধ্যেই। তার মানে কোর্টে যাওয়ার অধিকারটাও আমার একটা মৌলিক অধিকার, মানে সেই অধিকারও আমার নাই হয়ে গেল। এখন কোনো ধরনের মৌলিক অধিকার আর মানুষকে দেয়া হলো না। এখন তো সব তো দখলে নিয়ে নিল, সংসদ, সংবিধান, বিচার, হ্যাঁ, তারপরে পত্রপত্রিকা বন্ধ করে দিল, কথা বলা বন্ধ করে দিল, বাক স্বাধীনতা বন্ধ করে দিল। সব দখলে নেওয়ার পরে তাও একটা টেনশন থেকে যায় যে সুপ্রিম কোর্ট নিজ উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে যদি কোনো সুমোটো রোল দেয়, সেটা করার জন্য শেখ মুজিব কি করলো যে বিচারপতিদের নিয়োগ এখন রাষ্ট্রপতি দিবে, মানে শেখ মুজিব দিবে। এবং শুধু এটা আগে ছিল যে প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি দিত, এটা বাদ দিয়ে দিল, প্রধান বিচারপতির পরামর্শ এই কথা বাদ দিয়ে দিল, শুধু রাষ্ট্রপতি দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে। এবং শুধু নিয়োগ দিবে তা না, বিচারপতিদের অপসারণও শেখ মুজিব করবে। আগে ছিল বিচারপতিদের যদি অপসারণ করতে হয় তাহলে সংসদে 2/3 সদস্যের মতামতের ভিত্তি লাগতো, মতামত লাগতো।
তো সেটা একটা প্রসেস, সংসদের প্রসেস, মানে সংসদের এই পাওয়ারটা ছিল বিচারপতিদের অপসারণের, এখন আর সংসদের ওই পাওয়ারটা নাই, বিচারপতিদের সরাসরি শেখ মুজিব করবে। তো কার বাপের সাহস আছে যে বিচারপতি নিয়োগ দেয় শেখ মুজিব, অপসারণও করতে পারে শেখ মুজিব? শেখ মুজিব চায় না এমন কোন রুল দিবে, রায় দিবে বা মতামত দিবে, ইম্পসিবল। মানে জুডিশিয়ারির যে স্বাধীনতা ছিল এটা টোটালি শেষ করে দিল। জুডিশিয়ারির মানে বিচার বিভাগের আর কোনো স্বাধীনতা রইল না। এবং বিচার বিভাগের এই যে অপসারণ করার যে পাওয়ারটা, এটা তো এমপিদের হাতে ছিল, এমপিরাও তো সব শেখ মুজিবের বাকশালের, তাহলে এটা তো আসলে মানে মুজিব যেটা চাইতো সেটাই হইতো। কিন্তু তারপরেও মুজিব তাদের উপর আস্থা রাখে না, সে নিজের হাতে পাওয়ারটা নিয়ে নিছে। এবং এটা আমরা হাসিনার মধ্যে দেখি যে 5ই আগস্টের পরে আমরা দেখলাম হাসিনা অনেকগুলো অডিও বের হইলো, মোবাইল রেকর্ডিং, যেটা যে হাসিনা তার ক্যাবিনেটের বিভিন্ন মেম্বারদের ফোন ট্র্যাক করতো, যে কার সাথে কথা বলে, কি কথা বলে, মানে ক্যাবিনেটের মেম্বারদেরকেও বিশ্বাস করে না। এরকম স্বৈরাচাররাই আসলে এরকমই হয়, তারা আশপাশের কাউরেই বিশ্বাস করতে পারে না, কারণ সে যে খারাপ এটা তো সে জানে। পরবর্তীতে অবশ্য 5ম সংশোধনীতে জিয়া এটা ঠিক করে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এই বিচারকদের নিয়োগ অপসারণ এগুলোর বিষয়, এটা পাকিস্তান থেকে ধার করেছিল জিয়া। কিন্তু হাসিনা আবার এটা পাল্টাইয়া সংসদে নিতে চাইলো, যেটা নিয়ে আজকে সিনহার সাথে ঝামেলা হলো। পরবর্তীতে সব কিছু কন্ট্রোলে নেওয়ার পর এবারে মুজিব আরেকটা ইস্যু নিয়ে আসলো, যে অনুচ্ছেদ 50 ছিল যে এক ব্যক্তি 2বারের বেশি রাষ্ট্রপতি হইতে পারবে না। মুজিব তো সারা জীবনের খায়েশ, সে তো সারা জীবন রাষ্ট্রপতি হতে চায়। তখন সে এটা উঠাই দিল, এটা বাতিল করে দিয়ে, এবং সেখানে আর কোনো লিমিট বসাইলো না, যে এক ব্যক্তি আগে ছিল 2বারের বেশি হইতে পারবে না, সে বাড়াইয়া হয়তো 3বার 4বার করে কিচ্ছু না, সে জাস্ট এটা উঠাই দিল। তার মানে এখন সে চাইলে আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে যেতে পারবে, এবং আজীবনের জন্য সে রাষ্ট্রপতি, তাকে নির্বাচিত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। এবং সংসদে 300 জন তার মনোনীত এমপি, তারা তাকে অভিশংসন করতে পারবে না। অভিশংসনটা এত কঠিন করলো যে 3/4 এমপিরা ভোট না দিলে অভিশংসন হবে না। মানে কোনোভাবেই শেখ মুজিব মরার আগ পর্যন্ত রাষ্ট্রপতি থাকবে, এটা আর ঠেকানো যাবে না, এটা ফুললি সে নিয়ন্ত্রণে নিয়ে নিল। এবং এই ইয়েদের ক্ষেত্রে যেটা ছিল যে 116 অনুচ্ছেদে যে বিচারকদের নিয়োগ, বদলি, তারপর তাদের ছুটি, এগুলো সবগুলো সুপ্রিম কোর্টের হাতে ছিল, মানে অধস্থন আদালতের ক্ষেত্রে। মুজিব এটাকে এই সংশোধনী করে নিজের হাতে নিয়ে আসে, যে এগুলা সব তার হাতে থাকবে, শুধু এডিশনাল লিখে দিছে যে মানে তারা স্বাধীন থাকবে, তোমার নিয়োগ দিব আমি, বদলি করব আমি, ছুটি দিব আমি, অপসারণ করবো আমি, এভরিথিং আমি করব, তারপর আমি বলতেছি না তুমি হচ্ছে স্বাধীন থাকবা। তো এটা হচ্ছে, এবং এই জিনিসটা এখনো রয়ে গেছে, এখনো বিচার বিভাগের এই যে অধস্থন আদালতগুলো, জেলা আদালত, অধস্থন আদালতগুলোর সব নিয়োগ কিন্তু এখনো মন্ত্রণালয়ের মাধ্যমে হয়, রাষ্ট্রপতির হাতে এই পাওয়ারটা আছে, সরকারের হাতে থাকতেছে, যেটার কারণে আসলে আমাদের জুডিশিয়ারি স্বাধীন হইতে পারতেছে না। তো এত কিছু করে তো এখন দেখেন যে একটা স্বৈরাচার কোন লেভেলের স্বৈরাচার হইলে মানুষের মৌলিক মানবাধিকার শেষ করে দেয়, বাক প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দেয়, নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে দেয় এবং আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে যায়, নিজেকে নির্বাচিত হইয়াছে বলিয়া ধরে নেওয়া হয়, এবং সংবিধান, সংসদ, বিচার বিভাগ সবগুলো নষ্ট করে দিয়ে সব পাওয়ার নিজের হাতে নিয়ে আসে, এবং একটা মাত্র দল করে, যেই দলের অনুমোদন ছাড়া আর কেউ ক্যান্ডিডেটই হতে পারবে না, নির্বাচন করতে পারবে না। তাহলে 300 আসনে 300 জন তার মতের যারা থাকবে তারাই নির্বাচিত হবে। মানে এটা কাইন্ড অফ ঘোষণা করে দেয়া যে আর কোনো নির্বাচন হবে না, আজ থেকে বাংলাদেশে সকল গণতন্ত্র সবকিছু বন্ধ, কোনো ভিন্ন মত থাকবে না, কোনো পত্রিকা আমার সমালোচনা করতে পারবে না, কোনো আদালত আমার বিরুদ্ধে কোনো সুমোটো রুল দিতে পারবে না, কোনো ব্যক্তি আদালতে আমার বিরুদ্ধে মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমি হচ্ছি সর্বে। এবং তারা স্লোগানও দিচ্ছিল এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই হচ্ছে শেখ মুজিব। কত পরিমাণ নিকৃষ্ট হইলে এরকম পাওয়ার গ্র্যাব করতে পারে, প্রত্যেকটা এখানে যতগুলো বললাম 4th সংশোধনীতে যা করেছে, এটা দুনিয়ার কোথাও নাই, কোথাও। এত ভয়ঙ্কর স্বৈরাচার হওয়ার পরেও আমি বলেছিলাম যে কিভাবে কাল ফিগার হলো। এবং এই যে ভয়ঙ্কর একটা জিনিস পাশ করায় ফেললো, আপনি শুরুতে যেটা বলতেছিলেন, মাত্র 11 মিনিটে, এবং শুধু একজন লোক বক্তৃতা দিল আর এটা পাশ হয়ে গেল, সেটা শেখ মুজিব। আর কারো কোনো পর্যালোচনাও হলো না যে এটা ভালো না খারাপ, আলাপ আলোচনাও কিচ্ছু না, এক ব্যক্তি এটা দিয়ে স্বৈরাচার হয়ে গেল।